আখ কাটতে গিয়ে কি খুব অসুবিধা হয়? তাহলে অবশ্যই চুরির ব্যবহার করে দেখুন। আপনারা কখনো এইভাবে বেসিনের মধ্যে ভ্যাসলিনের ব্যবহার করে দেখেছেন? অবশ্যই করুন, চমকে যাবেন। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে না, অনেক সময় এই ধরনের ব্যাগগুলোই কিন্তু আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে, এমনকি বিপদের সময় অনেকটা কাজ আমাদের সহজ করে দিতে পারে। এই ধরনের ব্যাগগুলো দেখবেন ভেতরের দিকটা কিন্তু একদম একটি প্লাস্টিকের লেয়ার থাকে। আর এই যে প্লাস্টিকের একটি লেয়ার থাকে, তার কারণে কি হয়, সহজে কিন্তু ভেজে না। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বরফ। কি করব, এই ধরনের জুয়েলারি ব্যাগের মধ্যে দেখুন আমি বরফটাকে এইভাবে ভরে নিলাম। পুরোটা বরফ আমাদের এইভাবে ভরে নিতে হবে। এবার আমরা কি করব, এটাকে কিন্তু আইস ব্যাগ হিসাবে কাজে লাগাতে পারি। অনেক সময় আমাদের মোচকা লাগে, ব্যথা লাগে, ফুলে যায়, ডাক্তাররা বরফ শেক দিতে বলে। আইস প্যাক হয়তো বাড়িতে থাকে না প্রত্যেকের, সেক্ষেত্রে কিনতে গেলে আবার হাজার হাজার টাকা লাগে। তাই এমার্জেন্সি সময় এইভাবে আপনারাও বরফটাকে জুয়েলারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে আইস প্যাক হিসাবে কাজে লাগাতে পারেন। ভিজেও যাবে না, বরফ শেক দেওয়াও হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের ননস্টিকের বাসন থাকে, অনেক সময় দেখা যায় বাসন তার তেল কাস্টে ভাব চলে আসে। আর যদি আমরা নর্মাল স্কচব্রাইট দিয়ে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করি না, তাহলে ননস্টিকের যে লেয়ারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর বাসনটা খুব তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যায়। তাই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো আটা বা ময়দা, যে কোনো একটু কিছু নিয়ে নিন। তারপর এটা দিয়েই কি করব, খুব ভালো করে এইভাবে একটু ডলে নেব। এতে যে শুধু তেল কাস্টে দূর হবে তা নয় বন্ধুরা, ননস্টিকের বাসনকে ভালো রাখতেও সাহায্য করবে। এমনকি বাসন থেকে যদি কোনো রকম আমিষ খাবার, বিশেষ করে মাছ মাংসর গন্ধ বেরোতে থাকে, সেটাও কিন্তু দূর হবে। এখানে আমি আটা দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে ডলে নিলাম। এরপর আমি একটু জল নিয়ে নেব, জল নিয়ে ভালো করে একটু ডলে নেব। এতে কি হবে, যে একটা তেল কাস্টে ভাব চলে আসে না, নর্মাল সাবান দিলেও দেখবেন সেই ভাব তেল কাস্টে ভাবটা যেতে চায় না। আর আমি তো বললাম, ননস্টিকের বাসন যদি জোরে জোরে ঘষা মাজা করা হয়, তাহলে কিন্তু এটা বেশি দিন টেকসই হয় না, নষ্ট হয়ে যায়। তাই জোরে জোরে ঘষা মাজা করার প্রয়োজন নেই। এই ধরনের একটি পন্স নিয়ে নেবেন, আর এই পন্স দিয়ে আপনারা মাঝে মাঝে সাবান ছাড়াই এইভাবে একটু আটা দিয়ে পরিষ্কার করুন। এতে দেখবেন বাসনটা একেবারে তেল কাস্টে ভাব দূর হয়ে গেছে। আর আমাদের ননস্টিকের বাসন আমরা অনেক বছর ব্যবহার করতে পারবো, ননস্টিকের লেয়ারটা উঠে নষ্ট হবে না। জল দিয়ে এবার ধুয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, তেল কাস্টে ভাব নেই, কোনো রকম গন্ধও নেই। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিলাম গরম জল, আর এখানে অবশ্যই উষ্ণ গরম জলে কিন্তু নিতে হবে। গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা নুন। তা এখানে কি করব, কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দেব। তারপর গরম জলের মধ্যে নুন আর খাবার সোডা দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণ এখানে আমি হোয়াইট ভিনিগারও ব্যবহার করলাম। কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে শরীর পরিষ্কার করার জন্য আমরা যে খোসাগুলো ব্যবহার করি, দেখবেন এই খোসাগুলো যতই সাবান দিয়ে আমরা ব্যবহার করি না কেন, এর থেকে না বাজে একটি দুর্গন্ধ বের হয়ে যায়। এমনকি এটা না মাঝে মাঝে নোংরা জমে যায়, ব্যাকটেরিয়া জীবাণু এর মধ্যে বাসা বাঁধতে থাকে, কারণ অনেকক্ষণ দেখা যায় ভেজা থাকে। আর এটার ব্যবহার করার কারণে দেখা যায় আমাদের অনেক সময় চুলকানি হয়, র্যাশ ওঠে। তাই আমরা যদি মাসে একদিন এইভাবে এই খোসাগুলোকে একটু খাবার সোডা, নুন আর ভিনিগার দিয়ে পরিষ্কার করি, বাজে দুর্গন্ধও চলে যাবে, জীবাণু ব্যাকটেরিয়াও থাকবে না, আর সেই সঙ্গে পরিষ্কারও হয়ে যাবে। এখানে দেখুন আমি এই ধরনের সব খোসাগুলোকে নিয়ে নিয়েছি। তারপর কি করেছি, ভালো করে এইভাবে জলের মধ্যে, গরম জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। এতে খোসাগুলো আমাদের পরিষ্কার তো হবে, জীবাণু ব্যাকটেরিয়াও থাকবে না। বাদাম আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয়, এই যে বাদামগুলো আমরা নিয়ে আসি না, এই ধরনের ভাজা বাদামগুলোর খোসা ছাড়াতে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, সহজে খোসা ছাড়ানো যায় না। তা আমাদের বাড়িতে যে এই ধরনের যে
ক্লিপগুলো থাকে না, জামা কাপড়ের ক্লিপগুলো, সেই ক্লিপগুলো দিয়ে হালকা একটু চাপ দিলেই খুব সহজেই কিন্তু আমরা বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারি। অনেক সময় বাদামের খোসা বাচ্চাদের ছাড়াতে দিলে বাচ্চারা পারে না, দাঁত দিয়ে কামড়ায়, অনেকটা সময় লেগে যায়। আর দেখুন খোসার মধ্যে অনেকটা নোংরাও থাকে, দাঁত দিয়ে কামড়ালে সেই নোংরাটাও পেটে চলে যায়, দাঁতে মুখে চলে যায়। তাই বাচ্চাদেরকেও আপনারা দিয়ে দিতে পারেন এই ধরনের একটি জামা কাপড়ের ক্লিপ। এইভাবে শেখালে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি বাচ্চারা কিন্তু বাদামের খোসা দেখুন ছাড়িয়ে নিতে পারবে। কোনো রকম শক্তি কিংবা প্রেশারের প্রয়োজন পড়বে না। হালকা করে একটুখানি এইভাবে ক্লিপটাকে খুলে বাদামটাকে রেখে আপনারা জাস্ট একটু চাপ দিন। একটুখানি হালকা করে চাপ দিলেই বাদামের খোসা কিন্তু তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। এই দেখুন কত সহজেই এখানে আমার অল্প সময়ের মধ্যেই কতটা পরিমাণ বাদামের খোসা ছাড়ানো হয়ে গেল। আর বাদামগুলো যে খোসা আমরা ছাড়াচ্ছি, বাদামগুলো ভেঙেও যাচ্ছে না, কত সুন্দর গোটা কিন্তু এখানে রয়েছে। তাই আইডিয়াটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে, আপনারাও যদি এই ধরনের বাদাম খেতে পছন্দ করেন, যে ছাড়াতে অসুবিধা এর জন্য আপনারা বাদাম খান না, তাই এই টিপসটি ফলো করলে খুব সহজেই আপনারাও কিন্তু বাদাম ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। টুথপেস্ট কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় টুথপেস্ট শেষ হয়ে গেলে সেগুলোকে আমরা কি করি, ফেলে দিই, কোনো কাজে ইউজ করি না। এই যে টুথপেস্ট শেষ হয়ে গেলে এর যে টুথপেস্টের যে খালি প্যাকেটটা থাকে না, এটাকে আপনারা ভুল করেও ফেলবেন না। এটাকে কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি। এখানে দেখুন আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, আর কাঁচির সাহায্যে এইভাবে আমি ছোট ছোট করে টুথপেস্টের প্যাকেটটাকে কেটে নিচ্ছি। এই দেখুন এরকমভাবে ছোট ছোট করে কিন্তু আমাদের প্যাকেটটাকে কেটে নিতে লাগবে। এর মধ্যে কিন্তু টুথপেস্ট বেশ খানিকটা থেকে যায় বন্ধুরা প্যাকেটের গায়ে, তা আমরা যদি এটাকে ফেলে দিই তাহলে কিন্তু সেটা নষ্ট হয়। তাই এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আপনারা কি করবেন, ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিন। এইভাবে টুকরো করে নিয়ে একটি পাত্রের মধ্যে আপনারা জল নিয়ে নেবেন, সেই জলের মধ্যেই টুকরোগুলোকে দিয়ে ভালো করে একটু কষলে নেবেন। সামান্য পরিমাণে যদি টুথপেস্ট থাকে সেটা বেরিয়ে আসবে। তারপর একটি স্প্রে বোতলের মধ্যে ভরে আপনারা আপনাদের যে বেসিন বা সিঙ্কের পাশে আয়না থাকে সেটা পরিষ্কার করতে পারেন, বেসিন পরিষ্কার করতে পারেন, সিঙ্ক পরিষ্কার করতে পারেন, জানলার কাঁচ পরিষ্কার করতে পারেন। কোনো রকম স্প্রে কিনতে হবে না বন্ধুরা, টুথপেস্টের সাহায্যে কাঁচ বা আয়না খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়। মিক্সার জারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু মশলা করে থাকি। অনেক সময় যখন রসুন পেঁয়াজ পেস্ট করা হয় না, মিক্সার থেকে বাজে একটি গন্ধ বের হয়। আর তাছাড়াও মিক্সার জারের ব্লেডটা দেখা যায় ধার চলে যায়, ঠিকমতো আমরা মশলা করতে গেলে পেস্ট হয় না। তাই আদা রসুনের যদি গন্ধও থাকে, পেঁয়াজের গন্ধও থাকে, সেটাও চলে যাবে। সেই সঙ্গে মিক্সারের যে ব্লেডের ধার চলে গেছে সেটাও ফিরে আসবে। চা খাওয়ার পর চা পাতাগুলোকে আমরা ফেলে দিই, তাই চা খাওয়ার পর চা পাতাগুলোকে আপনারা ভুল করেও ফেলবেন না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চা পাতা আর বেশ কিছুটা ভিনিগার। কি করবে, এই যে ভিনিগারটা নিলাম, এটা আদা রসুনের পেঁয়াজের গন্ধ দূর করবে। চা পাতা মিক্সার জারের ভেতরের ব্লেডটাকে পরিষ্কার করবে, ধার ফিরিয়ে আনতে সাহায্য করবে। কিছু সময়ের জন্য আমি একটু ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে বের করে নিয়ে নর্মাল জল দিয়ে আপনাদের ভালো করে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। যে আদা রসুন পেঁয়াজের গন্ধ থাকে ভিনিগারের কারণে সেটা পুরোপুরি চলে গেছে, দেখেই বুঝতে পারছেন নতুনের মতো চকচকে হয়েছে। ব্লেডের ধারও কিন্তু ফিরে এসছে। জিনিস দিয়েই এখন তৈরি করে নিতে পারবেন অসাধারণ একটি জিনিস, যেটা আপনারা রান্নাঘরে, ডাইনিং টেবিলে, বাচ্চাদের পড়ার টেবিলে ইউজ করতে পারেন। পলিথিন দিয়ে যে তৈরি করা যায় এত সুন্দর একটি বাস্কেট, না দেখলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে পুরো ভিডিওটি আমরা দেখে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু তৈরি করে দেখবেন। এই ধরনের পলিথিনগুলো থাকে না, এই ধরনের পলিথিন দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর একটি জিনিস, যেটা মার্কেট থেকে কিনতে গেলে আমাদের অনেকটা টাকা পয়সা খরচা হয়। এখানে দু কালারের পলিথিন ব্যবহার করব আমি, ব্লু কালার, সাদা কালার। আপনারা পলিথিন দিয়েই তৈরি করে নিতে পারবেন, টাকা পয়সাও লাগবে না, আর আপনাদের ঘরও গোছানো থাকবে। সবার প্রথমে দেখবেন পলিথিনের নিচের অংশটা না মানে জোড়া থাকে, তাই নিচের অংশটাকে এইভাবে আমি কেটে আলাদা করে নিচ্ছি। তারপর পলিথিনটাকে কি করব, এইভাবে আমি টুকরো করে নেব। এখানে আমি সাদা কালারের পলিথিনটাকে দেখাচ্ছি। একইভাবে আমি যে আরেকটা ব্লু কালারের পলিথিন নিয়েছি সেটাকেও এইভাবে ছোট ছোট করে আমি টুকরো
করে নেব। তারপর এই টুকরোগুলোকে কিভাবে আমি জোড়া দেব আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে আমার টুকরোটা হয়ে গেছে। এবার আমরা কি করব, একটি পলিথিনের ওপর আরও একটি পলিথিন এইভাবে রাখবো, তারপর নিচ থেকে আমরা এইভাবে তুলব। তাহলেই দেখুন পলিথিনটা এখানে জোড়া হয়ে গেল। এইভাবে আমরা ব্লু কালারের পলিথিনটাকেও রেডি করব, সাদাগুলোকে রেডি করে। তাহলে দেখুন আমি কিন্তু দু কালারের পলিথিনই রেডি করে নিয়েছি, ব্লু কালার সাদা কালার। আর এইভাবে লম্বা লম্বা করে আমাদের দড়ি মতো তৈরি করে নিতে হবে। এই ধরনের অনেক কন্টেনার থাকে, দেখা যায় ঢাকনা হয়তো নষ্ট হয়ে গেছে, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি না। দেখুন ঢাকনা নষ্ট হয়ে গেলে কোনো জিনিস রাখলেও তো ভালো থাকে না, পোকামাকড় মুখ দেয়। তাই এই ধরনের কন্টেনারগুলোকে বেকার ভেবে আমরা কি করি, ফেলে দিই। তা আপনারা চাইলে এই ধরনের কন্টেনার নিতে পারেন, বা এই ধরনের যে জলের বোতল হয়, এটা 1 লিটারের, 2 লিটারের জলের বোতল নিলে বেশি ভালো হয়, বা 5 লিটারের জলের বোতলও নিতে পারেন। সবার প্রথমে কি করব, এই যে কন্টেনারের এই মাথার দেখবেন এই দিকটা শক্ত থাকে, এটাকে আমি রাউন্ড করে কেটে নেব। দেখুন আমি এখানে একটি কাঁচি ব্যবহার করছি, কাঁচির সাহায্যে এটাকে আমাদের এইভাবেই রাউন্ড করে কেটে নিতে হবে। এই দেখুন এটাকে আমি কেটে আলাদা করে নিলাম। এই যে এই অংশটা রয়েছে না, এটাকে আমরা ফেলবো না, বা আপনারা যদি ওটাকে ভাবেন যে ওটা শক্ত হয়ে যাবে, তাহলে কি করবেন, আপনারা এটার থেকেই সরু করে কিছুটা অংশ এইভাবে কেটে নিন। দেখুন আমি এটার থেকেই সরু করে কিছুটা অংশ কেটে নিচ্ছি আলাদা করে, বা আপনারা যে মুখের কাছে আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইভাবে আমি কেটে নিলাম। এই অংশটাকে আমরা পরে ব্যবহার করব। এটা তো আমার কন্টেনারটা কাটা হয়ে গেল। এবার আমি কি করব, 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু ব্যবহার করতে পারেন, আগে মেজারমেন্ট করে নিতে পারেন, মানে দাগ করে নিতে পারেন, তারপর এইভাবে আপনারা কাটতে পারেন। এই দেখুন দেখতে পাচ্ছেন, এইভাবে আমাদের 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এটাকে কেটে নিতে লাগবে। এইভাবেই আমি পুরোটা কেটে নেব কন্টেনারটা। আর খুব সুন্দর একটি জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে, যে জিনিসগুলো আমরা অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সাই লাগে। এই দেখুন পুরো কন্টেনারটাকেই আমি এইভাবে কেটে নিয়ে, এখানে পলিথিনটাও রেডি হয়ে গেছে। আমরা যে কন্টেনারটা কেটে নিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, যে কোনো একটি মাথা এইভাবে ধরব, আর যেই যে আমরা 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিলাম তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। দেখুন আর একটু সমান করে ঢোকাবেন। এখানে দেখুন যেটার মধ্যে আমরা ব্লুটা ঢোকালাম, ঠিক সেটার মধ্যেই কিন্তু আমি এখানে সাদাটাও ঢুকিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, এটাকে আমরা আনবো, এবার এইভাবে আমরা ঘুরিয়ে নেব। এই দেখুন এইভাবে আমরা ঘুরিয়ে নিয়ে ব্লুটা আমরা ভেতরে ঢোকাচ্ছি, দেখুন, আর সাদাটা আমরা সামনে রাখছি। তারপর কি করব, যখন সাদাটা আমাদের হয়ে যাবে তখন সাদাটা নিচে চলে যাবে, ব্লুটাকে এইভাবে ভেতরে ঢোকাবো। ঠিক এইভাবেই কিন্তু আমরা এটাকে বুনে নিচ্ছি। এই দেখুন আবার সাদাটা এসছে, এবার আমরা ব্লুটাকে দেব, কারণ 1 ঘর সাদা যাবে 1 ঘর ব্লু যাবে। এর জন্য দেখুন কি করছি, এটাকে নিচ থেকে দেব। এইভাবে নিচ থেকে দেওয়ার পর আমরা এই যে ব্লুটাকে এবার ভেতরে ঢোকাবো, আর এইভাবে করেই কিন্তু আমাদের বুনে নিতে হবে। 1 ঘর যাবে ব্লু আর 1 ঘর যাবে সাদা। এই দেখুন এবার সাদা ঘর ভেতরে ঢুকছে আর ব্লুটা বাইরে থাকবে। এইভাবে করেই আমরা বুনে নেব। এটা করতে অনেকটা সময় লাগে না, খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। এই দেখুন আমার একটা লাইন হয়ে গেছে, একটা লাইন একইভাবে বুনবো, তারপর আমি দেখাবো কিভাবে। এইভাবে দেখুন আমি কিন্তু বেশ কিছুটা অংশ এইভাবে ডিজাইন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন করে নিয়েছি। আর যখন আমরা করব তখন চেপে চেপে করব। এবার দেখুন যেহেতু আমরা এটাকে সাদা দিয়েছি 1 ঘর ব্লু দিয়েছি, এবার আমরা কি করব, দেখুন ঘুরিয়ে নিতে হবে, এইভাবে ঘোরাবো।
এইভাবে ঘুরিয়ে আমরা কি করব, ব্লুটাকে এখানে ভেতরে দিয়ে দিচ্ছি, আর ব্লু ঘরের ওখানে আমরা দিয়ে দিচ্ছি সাদা। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা ঘুরে যাবে। এই দেখুন, এবার আবারও সাদা যে ঘর আছে সাদা ঘরের জায়গায় হবে ব্লু, আর ব্লু ঘরের জায়গায় হবে সাদা। এইভাবে আবার বুনতে থাকবো। তাহলে কি হবে, ডিজাইনটা স্কোয়ার শেপে হবে, দেখতে ভালো লাগবে। এই দেখুন, সবগুলো ঘরের মধ্যে আবারও আমরা ব্লুটায় সাদা দেব, সাদা ঘরে ব্লু দেব। আবারও আমি এটা 4 বার করে নিয়েছি, আবারও 4 বার করে এইভাবেই করে নেব। আর যখন করব একটু টাইট করে করব, তাহলে কি হবে, ডিজাইনটাও দেখতে ভালো লাগবে আর সুন্দর তৈরি হবে। তাই এইভাবে ধরে আমি টাইট করে নিচ্ছি। এই দেখুন, তাহলে আমি কিন্তু শেষ পর্যন্ত বুনে নিয়েছি। আর দেখুন কত সুন্দর স্কোয়ার শেপে চলে এসেছে, দেখতে পাচ্ছেন, এক ঘর ব্লু এক ঘর হোয়াইট। এবার আমরা কি করব, শেষ যে মাথাটা হয়ে যাবে সেটাকে আমি কেটে নিলাম। এবার শেষ মাথাটাকে এইভাবে দেখুন, এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর কি করব, এটাকে এইভাবে ধরে নেব। ধরে নিয়ে যে কোনো এক পাশে এইভাবে সরু কিছু দিয়ে আমাদের ঢুকিয়ে নিতে হবে। এই দেখুন, এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এটা আর সহজে খুলে যাবে না। যাতে কন্টেনারটা বোঝা না যায় এর জন্য দেখুন আমি এখানে একটি কাপড় নিয়েছি। কাপড় দিয়ে এটাকে সেলাই করব। আমি এখানে সুচ সুতোর ব্যবহার করছি। আপনারা চাইলে ব্লু গানের মাধ্যমেও কিন্তু আঠা দিয়ে জুড়ে দিতে পারেন। সুচ সুতো দিয়ে সেলাই করলে কি হয়, জিনিসটা অনেক দিন টেকসই হয়, সহজে নষ্ট হবে না। এর জন্যই আমি সুচ সুতো ব্যবহার করছি। এই দেখুন কি করব, এইভাবে না আমরা একটু মুড়িয়ে দেব। মুড়িয়ে দিলে কি হবে, জিনিসটা এই যে আমরা কন্টেনার ব্যবহার করেছি এটা কিন্তু বোঝা যাবে না। তাই এইভাবে আমি মুড়িয়ে এটাকে সেলাই করে নেব। আর যেহেতু কন্টেনারটা প্লাস্টিকের, তাই কোনো রকম অসুবিধাও হবে না, সেকেন্ডেই সেলাই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আমি এটাকে সেলাই করে নেব, 4 সাইড ঘুরিয়ে, মানে গোল করে ঘুরিয়ে। এই দেখুন, আমি এখানে 4 সাইড ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এর ফলে কিন্তু কন্টেনারটা যে আমরা ব্যবহার করেছি এটা কিন্তু ওপর থেকে দেখে বোঝাও যাচ্ছে না। আর কত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে এইটা রেখেছিলাম না, ওপরের কিছুটা অংশ কেটে এটাকে আমি এইভাবে মুড়ে নেব। আপনারা চাইলে যে সাদা কালারের পলিথিন সেটাও ব্যবহার করতে পারেন মোড়ার জন্য। এইভাবে একটু ভালো করে দেখুন এটাকে মুড়ে আমরা রেডি করে নিচ্ছি। এটা দিয়ে আমরা হ্যান্ডেল তৈরি করে নেব। এইভাবে আমি এটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। ভালো করে এটাকে আমি এবার মুড়ে নিয়েছি। এবার আমরা কি করব, হ্যান্ডেল তৈরি করার জন্য এটাকে আমরা দুপাশ দিয়ে সেলাই করে নেব। বিশ্বাস করুন বন্ধুরা, আপনাদের সাইড দেখুন আমি হ্যান্ডেল এখানে সেলাই করে নিয়েছি, আর এক সাইড আমি একইভাবে এখানে সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু আঠা দিয়েও এটাকে লাগিয়ে নিতে পারেন, কিন্তু আঠা দিয়ে লাগালে বেশি দিন টেকসই হবে না। তাই এইভাবে একটু সেলাই করে নেবেন, দেখবেন জিনিসটা আপনাদের অনেক দিন টেকসই হবে। দেখুন তাহলে বন্ধুরা, কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল। রান্নাঘরে আপনারা ছুরি, কাঁচি, চামচ এগুলোকে রাখতে পারেন, বাচ্চাদের পড়ার টেবিলে পেন পেন্সিল রাখতে পারেন, কিংবা ডাইনিং টেবিলের মধ্যে আপনারা এর মধ্যে ফল রাখতে পারেন। দেখতেও ভালো লাগছে, পুরনো জিনিস দিয়েই তৈরি হয়ে গেল অসাধারণ একটি জিনিস। ভালো লাগলে অবশ্যই তৈরি করুন। আইডিয়াটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আপনারাও এরকম বাড়িতে তৈরি করে নেবেন, এমনকি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও আইডিয়াটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন। কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই দেখুন, শুধু একটু সময়ের ব্যাপার, কত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যায়।
আপনারা কখনো এইভাবে বেসিনের মধ্যে ব্যবহার করেছেন ভ্যাসলিন? কেন আমরা বেসিনের মধ্যে ভ্যাসলিন ব্যবহার করব, আর ভ্যাসলিন ব্যবহার করলে কি হবে? আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্কের মধ্যে যে কলটা থাকে না, অনেক সময় দেখা যায় ভালো করে পরিষ্কার করার পরও সেই দিনের দিনই দাগছোপ পড়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আর রোজ রোজ 2-3 বার পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব নয়। তাই পরিষ্কার করার পর আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন। কলের মধ্যে এইভাবে যদি একটু ভ্যাসলিন আপনারা লাগিয়ে নিতে পারেন, তাহলে কি হবে, ভ্যাসলিনের একটি লেয়ার থাকবে কলে, যার কারণে কখনোই কলের মধ্যে জলের ছিটার দাগ পড়বে না, এমনকি আপনাদের কলটা একেবারে নতুনের মতো চকচকেই থাকবে। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ছুরিগুলো থাকে না, অনেক সময় কি হয়, ছুরির হ্যান্ডেলটা দেখা যায় নষ্ট হয়ে যায়। আর এরকমভাবে হ্যান্ডেলটা যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই ছুরিটা আমাদের ভালো থাকে আর আমরা কোনো কাজ করতে পারি না, বেকার হয়ে যায়, তখন আমরা বাতিল করে দিই। একটি ছুরিও কিনতে গেলে অনেকটা টাকাই কিন্তু খরচা হয়। আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে, চা ছাঁকনির দেখবেন হ্যান্ডেলের দিকটা না ছিদ্র থাকে, সেই ছিদ্রটার মধ্যেই কি করছি আমি, এই যে ছুরি রয়েছে, ছুরিটাকে এইভাবে আমি মানে ছুরির যে স্ক্রুটা রয়েছে তার মধ্যে হ্যান্ডেলটাকে ঢুকিয়ে দিলাম। এটা কি হবে, টাইটভাবে আটকে থাকবে। এবার দেখুন, নতুন চা ছাঁকনি নিতে হবে তা নয়, পুরনো চা ছাঁকনির হ্যান্ডেলও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে, ছুরিটা আমাদের ইউজ করতে পারবো। এই দেখুন, খুলেও কিন্তু যাচ্ছে না, টাইটভাবে আটকে গেছে। কারণ চা ছাঁকনির হ্যান্ডেলে যে ছিদ্রটা সেটা ছোট থাকে। অনেক সময় আমরা যখন শাক কাটতে নিই, শাকগুলো আমাদের হাত থেকে বারবার বের হয়ে যায়। তাই দেখুন, এখানে আমি ব্যবহার করেছি পুরনো একটু চুড়ি। দেখুন, আমি পুরনো চুড়ির মধ্যে শাকগুলোকে ঢুকিয়ে নিয়েছি। এতে কি হবে, আমাদের শাকটাকে হাতের মুঠো করে ধরতে লাগবে না বন্ধুরা, আর খুব দ্রুত তাড়াতাড়ি শাক কেটে নিতে পারবো, মানে তাড়াতাড়ি শাকটা কাটা হয়ে যাবে। অনেক সময় হাতের মুঠোতে শাক ধরলে বারবার শাকটা হাতের মুঠোর থেকে খুলে যায় আর বের হয়ে যায়, আমাদের আবার শাকটাকে মুঠোর মধ্যে ধরতে লাগে বা অনেক সময় কেটেও যায়। তাই এইভাবে আপনারা চুরির মধ্যে শাকটাকে ঢুকিয়ে তারপর যদি কাটেন, দেখবেন কোনো রকম আপনাদের হাতও কাটবে না, মুঠোতেও শাকটা ধরার প্রয়োজন পড়বে না। আর যে ছুরিটা আপনাদের বেকার হয়ে গেছিলো, ছুরিটার হ্যান্ডেল ছিল না বলে ব্যবহার করতে পারছিলেন না, দেখুন সেই ছুরিটাকেও আপনারা ব্যবহার করে নিতে পারছেন। কারণ চা ছাঁকনির হ্যান্ডেলটা অনেকটাই সফট হয়, কাজ করতেও কোনো রকম অসুবিধা হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। এই দেখুন, এখানে আমার শাকটা পুরোপুরি কাটা হয়ে গেল। আর এই ছোট ছোট টিপসগুলি যদি একান্তও একটু ভালো লাগে, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। আর এইভাবে আপনারাও কিন্তু, যদি বাড়িতে ছুরি থাকে, সেই ছুরির হ্যান্ডেলটা দেখবেন নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ব্যবহার করতে পারছেন না, চা ছাঁকনির সাহায্যে এইভাবে আপনারা হ্যান্ডেল কিন্তু তৈরি করে নিতে পারেন। নতুন দরকার নেই চা ছাঁকনি, যে চা ছাঁকনি পুরনো হয়ে গেছে, কাজে লাগে না, সেই চা ছাঁকনিটাকেই এখানে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন।